নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আড্ডা দেওয়ার একদম পারফেক্ট মন সত্যিই হয়তো নেই, তার কারণ মনটা সত্যিই ভারাক্রান্ত। লাস্ট 15 দিন মানে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে হয়তো এই ইন্টারভিউটা নিচ্ছি। আমাদের চারপাশে প্রচুর মানুষ ট্যালেন্টেড, এরকমই আজকে একজন প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড জনপ্রিয় একজন আরজের পাশে আমি বসে আছি। সৌভাগ্যবশত সে আমার বান্ধবী, আমরা একটা সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছি। মানে আমার মনে হয় না যে আলাদা করে কোনো ডিজিটাল পরিচয়ের দরকার আছে, তবুও মানে যেহেতু পরিচয়টা দিতেই হবে সেই জন্যই দেওয়া। আজকে আমার পাশে বসে আছে আরজে রূপসা। নমস্কার। হ্যালো, নমস্কার। মানে শ্রীরূপার সাথে নমস্কার করে এভাবে শুরু করছে, একটা বেশ ফর্মাল ব্যাপার, ভালোই লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওভার। আই এম লুকিং ফরওয়ার্ড। আমার মনে হয় যে আমার মতন করে তোমারও হয়তো কিছুটা মন ভারাক্রান্ত চারপাশের যা পরিস্থিতি। টু বি ভেরি অনেস্ট, একদমই হ্যাঁ। মানে এটা তো মানে কোনো বলার অপেক্ষায় নয় যে সবার কি চলছে বিগত 2 সপ্তাহ এবং তার উপর, কিন্তু তাও জীবনের নিয়মে জীবন এগোয়, কাজ করতেই হয়। এবং এই পরিপ্রেক্ষিতেই বলি যে অ্যাকচুয়ালি আমি আমার মাকে খুব ছোট বয়সে হারিয়েছি। মানে ছোট মানে সেরকম হয়তো ছোট না, অনেকের কাছে অনেক বড়, বাট 23। আচ্ছা। এবং যেদিনকে মাকে আমি হারিয়েছি, যখন হারিয়েছি, ইট ওয়াজ জাস্ট 10 ঘন্টার মধ্যে আমার মা চলে গেছে। তার আগে কিন্তু আমার মা অসুস্থ, অতটা অসুস্থ যে চলে যাওয়ার মতো তার কোনো রকম আন্দাজ ছিল না। আচ্ছা। সো এরকমভাবে যেহেতু জীবনে আমি চলে যাওয়াটাকে দেখেছি, আর যেদিনকে যা হয় শেষকৃত্য করে আমরা সেই কালীঘাটের গেট দিয়ে বেরোচ্ছি একটা সকালবেলা, অফিস টাইম, আমি দেখছি নর্মাল দোকান, নর্মাল সবাই, নর্মাল, জাস্ট আ নর্মাল ডে ফর এভরিবডি। And I realized that day that, for me, my world has changed overnight. But life moves on. তাই যতই ভারাক্রান্ত হই আমরা, অবশ্যই আমরা জাস্টিস চাইবো, প্রার্থনায় সকলকে রাখবো, আর সুরক্ষিত থাকার চেষ্টা করব। এটাই এক্স্যাক্টলি। আমার এই ইন্টারভিউয়ের মানে নিয়ম অনুসারে কিছু নিয়ম আমি মানে নিয়ম বলো বা মানে এটা আমার ইন্টারভিউ নেওয়ার একটা প্যাটার্ন। তো আমি মানে যতই মন ভারাক্রান্ত থাকুক এই প্যাটার্নটা ফলো করেই আমি আজকে ইন্টারভিউটা করতে চাইছি। আমি রূপসার কাছ থেকে জানতে চাইছি এমন কোন 3টে জিনিস ছাড়া রূপসা বাইরে বেরোতে পারবে না, ব্যাগে ওই 3টে জিনিস থাকতেই হবে। 3টে জিনিসের মধ্যে প্রথম হচ্ছে পারফিউম। আচ্ছা। সেকেন্ড হচ্ছে একটা যে কোনো কাইন্ড অফ মিন্ট। আর থার্ড জিনিসটা যেটা ভেরি ইম্পর্টেন্টের মধ্যে অনেক কিছু পড়ে, তার মধ্যে আমি আপাতত চুজ করছি একটা লিপস্টিক। বাহ, মানে লিপস্টিক খুব ফেভারিট তার মানে? ঠিক তো, প্রচণ্ড ফেভারিট না হলেও লিপ উইদাউট দ্য লিপস্টিক ইজ সো ইনকমপ্লিট দ্যাট মিনিমাম একটা কাজল, একটা লিপস্টিক, এটা আমার একটা ইটস লাইক অলওয়েজ বেরোনো মানেই, আনলেস খুব অসুস্থ বা হঠাৎ বেরিয়ে যেতে হচ্ছে, জেনারেলি এইটা খুব ইম্পর্টেন্ট। তাই একটা হালকা করে লিপস্টিক একটু রাখবো একটা। ওকে, তো আমরা জানলাম যে আরজে রূপসার ব্যাগে কি থাকে। ঠিক আছে, আমরা সবাই হয়তো ওর সম্পর্কে কম বেশি জানতে আগ্রহী। তো যাই হোক, এইটুকু আমরা আপাতত জানতে পেরেছি। এবং আমি আজকে সত্যিই বলছি যে আজকে যতটা ভালো লাগা ছিল সকাল থেকে যে আজকে আমি ওর সঙ্গে ওর একটা সাক্ষাৎকার নেব, এবং ঠিক ততটাই একটা নার্ভাসনেসও কাজ করছিল, কারণ ও আলটিমেটলি শেষ কথা হচ্ছে আরজে রূপসা। ঠিক আছে না, মানে ব্যাপারটা পুরোটাই আর যে সে, কিন্তু মানে ওটার আর যে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, দুটো অ্যালফাবেট, বাট যদি একটু বাংলাতে বলি পুরো ব্যাপারটা আর যে সে। কারণ আমি যখন আর জেই ছেড়েছি, এখনকার যেসব বাচ্চারা আছে তারা আমাকে শোনেইনি, বিকজ I was the first generation of private FM RJ in Kolkata, but rather in the country. কারণ আমার অ্যাক্টিভ পিরিয়ড হচ্ছে 2005 থেকে 2011 অ্যাজ আ ফুল টাইম আরজে। তখন তো রেডিও মির্চিতে ছিল। অ্যাবসলিউটলি, রেডিও মির্চিতেই আমি আরজে ছিলাম। পরবর্তীকালে আমি যদিও অন্য এফএম স্টেশনে, পাওয়ার এফএম বলে একটি স্টেশনে আই ওয়াজ আ স্টেশন হেড, তখন আমি উইকলি একটা শো করতাম রূপকথা বলে, which was a celebrity chat show, but as আরজে, as a designation, as a profile, আমি শুধু মির্চিতেই ছিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব তোর ছোটবেলায়। ওকে।
তুই ছোটবেলায় বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায়? কলকাতায়? খুব মজার এই গল্পটা। আমি বর্ন সবসময় কলকাতা, পুরো ব্যাপারটা কলকাতা অফকোর্স। এবার বর্ন হচ্ছে জামির লেন বলে একটা জায়গা, যেটা বালিগঞ্জে একদম ট্রাম লাইনের পাশে, ভারত সেবাশ্রম সংঘের পাশে। সো জামির লেনে একটি ভাড়া বাড়ির একতলাতে আমার জন্ম, এবং ওই বাড়িতে আমি ছিলাম আমার জীবনের প্রথম 4 থেকে 5 বছর। মানে আপার কেজিতে উঠতে উঠতেই আমাদের ঠিকানা হয়ে যায় যাদবপুরের কালীবাড়ি লেন, আচ্ছা, উইচ ইজ ক্যালকাটা 32, যাদবপুর অ্যাজ আ কলকাতা। একটু ডিটেলিং এটা বলার কারণ তুই বলি ব্রট আপ প্রশ্নটাও যেহেতু করলি, সো ক্যালকাটা 32 মানে যাদবপুরে 8Bর পেছনে যে পুরো এরিয়াটা, ধর ওখানে কালীবাড়ি লেন আছে, সেন্ট্রাল রোড, বারেরায়পুর রোড, ইব্রাহিমপুর রোড, এরকম অনেকগুলো রোড আছে। যাদবপুরের ভেতরে উই হ্যাভ হ্যাড 4 অ্যাড্রেসেস। সো আমার আপার কেজি থেকে ক্লাস 10 হচ্ছে যাদবপুর, এবং যাদবপুরে তাই আমাকে চোখ বন্ধ করে বেঁধে রেখে দিলে আমি ঠিক চলে যাবো আর কি সব কিছুতে। অ্যান্ড তারপরে ইভেনচুয়ালি এখন ক্যালকাটা 47, উইচ ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট একটা ফিলিং লাগে, 1947-এর সাথে একটা কানেক্ট। সো বর্তমানে কলকাতাতে ঠিকানা নাকতলা অথবা সল্ট লেক। সো এইভাবে আমার এখনো বড় হয়ে চলা আর কি। তো স্কুলিং কার্মেল 10 অবধি, and plus 2 যাদবপুরের খুবই নিয়ার এন্ড ডিয়ার জায়গায়, খুবই কাছাকাছি। তারপরে প্লাস 2টা সেন্ট জনস ডায়োসেশন। ওকে, ডায়োসেশন। আচ্ছা, তারপরে কি নিয়ে পড়বি ভাবলি? সো এটা খুব ইন্টারেস্টিং যে আমরা তো সবাই জানি কখন পাস করেছি। তখন আমি ব্যাচেলর অফ ই কমার্সে ভর্তি হই। আচ্ছা, ওকে। সো তখন কিন্তু ই কম ব্যাপারটা, মানে ই কম অ্যাজ এ শব্দ 24 বছর আগে, ইউ নো, ইট ওয়াজ সো ওয়েক টু মোস্ট অফ দ্য পিপল। সো যাকেই বলা হতো যে ও বি কম পড়ছে, ও বিকম পড়ছো, সো তখন না ইটা আছে মাঝখানে। সো ওটা আমি 7 মাস পড়েছি, অ্যান্ড ওখানে ন্যাচারালি ওটা ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি দিল্লির আন্ডারে আমার পড়াশোনা হচ্ছিল। But within 7 months I realized that I am enjoying developing web page, মানে HTML-টা আমি দারুণ করছি, কারণ ছোট থেকে আমি আঁকাউকি করি। কিন্তু পাস করতে গেলে তো সব কিছুতে পাস করতে হবে না, C++, জাভা, অরাকেল করছি, কিন্তু মাথার ওপর দিয়ে বেরোচ্ছে, এনজয় করছি না, বিকজ আই এম নট আ ম্যাথস পার্সন। সো ওই কম্পিউটারের ওই হ্যাশট্যাগ এন্ড অ্যাস্টারিস্ক, এটা আমাদের যাদবপুরের কোর্সেও ছিল, মাস কমেও ছিল। কিন্তু ওই ইকমের ওই 7 মাস পরে আই রিয়েলাইজ আমি তো পাস করতে পারবো না। আর বাবার এই বাড়িতে আমার একটা ছোটবেলা থেকে হয় না, মানে কথা যেটা একদম মানে মাথার মধ্যে ঢোকানো আছে যে ফেল করে বাড়িতে ফেরা যাবে না। তো এবার ফার্স্ট ইয়ারে ফেল যদি করে যাই, সেই ভয়ে কোনো মতে আফটার 7 months অফ ফার্স্ট ইয়ার আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ইংলিশ অনার্স নিয়ে। কারণ ওই একটা সাবজেক্ট আমি জানি লাস্ট মিনিটে পড়েও আমি পাস করে যাব, লিটারেচারে আমাকে কেউ আটকাতে পারবে না। সো দ্যাটস হাউ আফটার 7 months আই জয়েন্ড আশুতোষ কলেজ, এবং ওখান থেকেই আমার গ্রাজুয়েশনের পরে তোর সাথে আমার যাদবপুরে মাস কমে দেখা, সবকিছুই খুব একসাথে। পড়াশোনাটা হ্যাজ অলওয়েজ বিন দেয়ার, বাট সবসময় বলছি আমি একদমই ভীষণ মিড বেঞ্চার, আর এটাই জীবন, মিড বেঞ্চার ছিলি বলেই হয়তো আজকে মানে এত মানুষ তোকে চেনে, তুই এত জনপ্রিয়। যাই হোক, আমাকে বল যে এবার মানে আমি তোর ছোটবেলাটা শুনলাম, এবার যেটা জানতে চাইবো যে ছোটবেলা থেকে কি কখনো ভেবেছিস যে আরজে হব, নাকি হঠাৎ করেই? আরজে প্রথমত আমাদের ছোটবেলায় আরজে ব্যাপারটা ছিল না, রাইট? আমাদের বাড়িতে একটা কাঠের রেডিও বাক্স ছিল, সেখানে এরকম করে সারাক্ষণ আমি ঘোরাতাম ছোটবেলায়। তো সেখানে কারা কথা বলতো, কি হতো, ইটস কমপ্লিটলি মিস্ট্রি বক্স, রাইট? সো ইউ নেভার টেক রেডিও অ্যাজ আ প্রফেশন অ্যান্ড অল। ওকে, সো ছোটবেলায় আই উড অলওয়েজ নো দ্যাট আমি অফকোর্স কাজ করবোই, কারণ কাজ করবোই। সো 16 থেকে মোটামুটি আমি খামে রোজগার করি। সো আমার প্রথম রোজগার 220 টাকা মাসে। আমি আঁকার স্কুলে সপ্তাহে একদিন আঁকা শিখিয়ে টাকাটা পেতাম। আমার প্রথম রোজগার হরে করো কম্বাই ডান্স করে 650 টাকা। আমি ক্লাস 6-এ পড়তাম। বাবা, তুই তো অনেক পেয়েছিলি তখন। আমি 220 টাকা আমার মাসের মাইনে ছিল ওই আঁকার স্কুলের দরুন। তারপরে যা হয়, হায়ার সেকেন্ডারির পর থেকে মোটামুটি আমি যেটা করেছি যে ক্রেডিট কার্ড বেচা ওয়াজ মাই ফার্স্ট বড় রোজগার। সো আমি HSBC কার্ডস বেচেছি 18-তে। আমি IRDA পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে ইন্স্যুরেন্স বেচেছি, HDFC স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্সের। আমার বাড়িতে অ্যামওয়ে বলে যে ব্যাপারটা আছে, মাল্টি লেভেল মার্কেটিং, আমিও অ্যামওয়ে করেছি। আমাদের বাড়িতে উই ওয়ার লাইক আই কান্ট ইভেন সে আমাদের বাড়িতে অ্যামওয়ে ব্যাপারটা কিরম ছিল। সো 2001 থেকে 2005 অ্যামওয়ের
তেও ভীষণ ইনভলভ ছিলাম। সো ন্যাচারালি সেলিং, ট্রেনিং সব কিছুর একটা পার্ট। আচ্ছা। সো সব মিলিয়ে অনেক রকমের কাজ করেছি জীবনে। কোনো দিন ভাবিনি এন্টারটেনমেন্ট ওয়াজ আ ভার্টিক্যাল। তাই পরে আমার অনেক আক্ষেপ হয় যে ছোটোবেলায় যদি বুঝতাম যে 16 বছর বয়সে যে ওকে গলাটা বলতে একটা কিছু রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, মাইকে দাঁড়ালেই একটা 10,000 টাকা পাওয়া যায়, তাহলে হয়তো জীবনে অনেক পরিশ্রম করতাম না, অনেক শর্টকাটে অনেক কিছু ঘটাতে পারতাম। বাট এন্টারটেনমেন্ট ইন আওয়ার হাউস ওয়াজ নেভার আ ভার্টিক্যাল। সো আমার সব পিসিরা আমার হেডমিস্ট্রেস হিসেবে রিটায়ার করেছেন। আমার এক নিজের দিদি রয়েছে, সেও শ্রী শিক্ষায়তনে 20 বছর পড়িয়েছে। সো আমার বাড়িতে পড়াশোনা হ্যাড বিন দ্য প্রাইম ফোকাস। তারপরে টিচিং বা যে কোনো প্রাইভেট সেক্টরে কাজ, চাকরি। সো চাকরির মনোবৃত্তিতেই কিন্তু আমার হাতে জয়েন করা প্রথম 1 বছর গ্র্যাজুয়েশনের পর। দেন আই ওয়ার্কড ইন রিডিফিউশন, কারণ মাস কম পড়ার মেইন উদ্দেশ্য ছিল বিজ্ঞাপন নিয়ে পড়াশোনাটা বেশি করতে চাই। চাকরি করব বিজ্ঞাপন এজেন্সিতে। বিজ্ঞাপন এজেন্সিতে মোটামুটি 29 অবধি কাজ করে একটা দারুণ ছবি বানাবো 30 বছরের মধ্যে। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই লিটল প্ল্যান। ওকে, বাট ওই বিজ্ঞাপন এজেন্সিতে ঢুকলাম, ঢুকে বুঝলাম যে আমরা, দেখ আমাদের বয়সে কিন্তু গুগল ছিল না, কিছু ছিল না, রাইট? সো বিজ্ঞাপন এজেন্সিটাকে বাইরে থেকে যেটা আমার মনে হতো, ওয়াও, ইউ নো, ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিং থিংস টুগেদার, ব্রেন স্টর্মিং, ইট ওয়াজ হ্যাপেনিং, বাট নট উইথ মি ইন দ্য গ্রুপ. So it was all happening within those glass big conference room যেখানে জুনিয়র ক্লায়েন্ট সার্ভিসিং এক্সিকিউটিভের কিন্তু জায়গা নেই। এক্স্যাক্টলি। তো আমি কি করতাম, আমার 4টে ভালো কর্পোরেট ক্লায়েন্ট ছিল, কিন্তু আমি সেখানে ভাষা ডিস্ট্রিবিউট করতাম, তেলেগুর থেকে তামিল আলাদা করতাম, বিলস দেখতাম, আউটডোরে ইউনো কোথায় হোর্ডিং হবে ক্লায়েন্টের সাথে গিয়ে চুজ করা। You know, I would just play very small parts, but never do anything creative. My only creative thing that I would do is আমাদের 4 তলায় স্টুডিও ছিল, মানে ডিজাইন স্টুডিও, সেখানে প্রচুর কাজ হতো। তো আমি সময় পেলে ওদের সাথে বসে, ওরা আমাকে কখনো রং করতে দিত বা কখনো ফন্টের কালার করতে দিত, বিকজ আমার ওটাতে ইন্টারেস্ট ছিল। সো আই উড সিট অ্যান্ড ডু সাম ওয়ার্ক উইথ দেম। বাট আফটার 6 months আমি পুরো ওইটুকু বয়সে, তখন মাত্র 23 বছর বয়স, আমি দেখছি যে আমি প্রত্যেক দিন, আর আমার একটা প্রচন্ড, বলতে গেলে বলেন না, প্রথম বস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর এ স্টুডেন্ট। যখন তুমি একটা ইন্ডাস্ট্রিতে তুমি পুরো ইমপ্রেশনটা তোমার ক্রিয়েট হবে। আমার প্রথম বস ওয়াজ ভেরি রুড, very rude, and she used to, and in that environment I used to feel that আমি একদম কেউ নই, হয় না? ওরা ভীষণ, you know, they would change their cars as many times they would change their clothes. তখনকার দিনে পিৎজার বক্স আসছে অফিসে ওদের জন্য রোজ, আর আমি সেই নিচে পাইস হোটেল থেকে আমার স্টিলের থালায় খাবার আসছে, আমি 4টে চেঞ্জ করে অফিসে পৌঁছই। সো ওই যে একটা গ্যাপ থাকে, ওইটা আমি খুব, I was feeling very sad and cornered in that environment. তো তখন আমার ডেসপারেশনে আই ওয়াজ লুকিং আউট ফর আ জব। আমার অফিসেই একটি টাইমস অফ ইন্ডিয়ার মেয়ে, যে ইভেনচুয়ালি আমার খুব ভালো বন্ধু, কমলিনী অফিসে আসতো রিলিজ নিতে বিজ্ঞাপন এজেন্সি থেকে, এবং কমলিনী রেসপন্সে কাজ করতো টিওআইতে। সো শি টোল্ড মি দ্যাট মির্চিতে সেলসের লোক নিচ্ছে। আর তার আগে আমি যতটুকু কাজ করেছি হ্যাজ বিন কর্পোরেট, খাচ্ছে, অ্যান্ড এখানেও কর্পোরেট হ্যান্ডেল করতাম। সো আই ওয়েন্ট টু মির্চি ফর এ সেলস ইন্টারভিউ। নাও ওয়েন আই গেভ দ্য ইন্টারভিউ, আমাকে বললো না, সেলসে নেওয়া জায়গা নেই, রিটেলে দেবো। এবার রিটেল সেলস বাইরে থেকে তো তখন কী বুঝছি, মানে মোদ্দা কথা আমাকে বলা হলো যে ওই সব দোকানে গিয়ে তোমার রেডিও মির্চি বেচতে হবে। তো ওটা আমার জন্য খুব একটা, না, আমি তো শুধু কর্পোরেটেই গেছি, কিরকম হবে ব্যাপারটা করতে গিয়ে। আমি বন্ধুকে বললাম যে আমাকে এরকম বলেছে। দ্যাট ডে শি টোল্ড মি, ঠিক আছে, প্রোগ্রামিং হেড আমার বন্ধু, তোকে আমি নাম্বার দিচ্ছি, তুই ওকে ফোন করে এটা বল, অ্যান্ড দেন লেট হিম জাস্ট রি-রেফার ইউ টু দ্য সেলস সেট। কী হবে, কাউকে একটা এদিক থেকে ওদিকে সরিয়ে দেবে, কাজটা হয়ে গেলেই হলো। আমি ওই আশাতে কিন্তু দীপাঞ্জন ব্যানার্জিকে ওই রাত্রে ফোন করেছিলাম 2005 এপ্রিল মাসে, এবং উনি আমার সাথে 20 মিনিট কথা বললেন, ভদ্রলোক। অ্যান্ড 20 মিনিটে আমি বললাম আমার ঘটনাটা কেন ফোন করছি, যেন রি-রেফারেন্সের জন্য সেলস ডিপার্টমেন্টে। বিচিত্র প্রশ্ন, হ্যাঁ, কতটা বাংলা বলতে পারো, আচ্ছা কলকাতাকে কি ভালো লাগে তোমার, আচ্ছা বাঙালি হলে কি বলতে চাও। আমি ভাবছি বাবা এত প্রশ্ন করছে ভদ্রলোক একটা সেলস রেফারেন্সের জন্য। দেন হি টেলস মি, আচ্ছা ইউ হ্যাভ আ ডিসেন্ট ভয়েস, ইউ স্পিক ওয়েল, ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ আরজে? মাই ফার্স্ট কোয়েশ্চেন, Shirupa, was, do you all pay? Because তখনও I have no idea that radio is a profession, and okay, Times of India and this and that. সো ওই প্রশ্নটার পরে আমাকে একটা টাস্ক দেওয়া হলো। টাস্ক হচ্ছে যে আমাকে 10টা স্ক্রিপ্ট লিখে নিয়ে যেতে হবে, যে 10টা স্ক্রিপ্ট এক একটা 55 সেকেন্ড। সাবজেক্ট হচ্ছে কলকাতা অ্যান্ড বাঙালি
এটা হচ্ছে আমব্রেলা থিম, এই থিমের উপরে তুই যা ইচ্ছে সাব কনটেক্সট কর, বাট দিস ওয়াজ লাইক এ স্ক্রিপ্ট। ওকে, ট্রাস্ট মি, আই হ্যাড নো আইডিয়া হাউ টু রাইট এ স্ক্রিপ্ট, বাট লাকিলি ইন মাই লাইফ আই হ্যাভ অলওয়েজ হ্যাড এঞ্জেলস। আমার একটি এঞ্জেল বন্ধু আমেরিকাতে থাকতো, সেই বন্ধু আর তার দিদি দারুণ লিটারেচারের জিনিয়াস, তারা আমাকে দিন 5 মধ্যে 10টা স্ক্রিপ্ট লিখে পাঠিয়ে দিল। আমি তখনকার দিন যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে রিক্সা থেকে নেমে প্রিন্ট আউট নিয়ে, ওই ছেলেটা আমাকে বলছে স্ক্রিপ্ট রেডি হয়ে গেলে ফোন করবে, অডিশনে ডাকবো। ওখানেই ফোন করে বললাম আমার স্ক্রিপ্ট রেডি। বললো দেন কাম রাইট নাও, মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে ক্যামাক স্ট্রিট পৌঁছতে হবে। ওই হাফ অ্যান আওয়ারে যেতে যেতে যতটুকু পড়ছি, ওখানে গিয়ে তো চলে গেছি অডিশন দিতে। 3-4টে স্ক্রিপ্ট শুনেছে, শোনার পরে ওরা আমাকে কেটে দিয়েছে, বলছে না ওকে লিভ দ্য স্ক্রিপ্টস করে। নেক্সট 20 minutes ওয়াজ ইনস্ট্যান্ট কোয়েশ্চেন, দে ওয়ার আস্কিং মি, আই ওয়াজ আনসারিং। আমি তো দেখতে পাচ্ছি না, শুধু হেডফোনে। দ্যাটস আই থিঙ্ক হোয়াট মেক্স an RJ an RJ. আর within 20 minutes I was asked to go and sit and wait at the conference room. Within 5 minutes the station head and the programming head came and they told me when can you join. ওইটা was my audition and that was my entry to Radio Mirchi without having any idea that I should have played my cards well that day. আমার কাছে চাকরি ছাড়াটা ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট। তাই তখনকার দিনে আমি খুবই কম স্বল্প মাইনে ক্লায়েন্ট সার্ভিসিংয়ের জবটা যে করতাম, তার থেকে তখনকার দিনে মাত্র 2000 টাকা এক্সট্রা চেয়ে মির্চি তো হ্যাঁ করে ওরা আমাকে বলছিল 7 দিনে জয়েন করছে, উইচ ইজ নট পসিবল, 1 মাস একটা নোটিস থাকে, বা তাও কোনো মতে 25শে এপ্রিল আমার জয়নিং ডেট, মানে একটা মাসের 5 দিন। ওটাই কিন্তু তোর লাইফের টার্নওভার। I don't know এবার কোনটা ভালো কি, I have no idea, but that was like a U-turn because I have always টাইমস অফ ইন্ডিয়া দিয়ে না, but that because কি বলতো আমি অডিও ভিজুয়ালটাই পারসিউ করছিলাম। মানে যখন তুই আমার কলেজে সেভাবে অত দেখিসনি বিকজ আমরা অন্য সেকশনে ছিলাম, বাট তখনকার দিনে আই ইউজড টু হ্যাভ এন FM 10, সো আই উড অলওয়েজ, আমি অভিক দা স্টুডেন্ট ছিলাম, অভিক মুখোপাধ্যায় আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমাটোগ্রাফার। আমি চিত্রবাণীতে পড়ে থাকতাম, আমি চিত্রবাণীতে পড়াশোনা করতাম লাইব্রেরিতে গিয়ে। আমি অডিও ভিজুয়াল সিনেমাটোগ্রাফি এগুলোই আমার, বিকজ আমার বিজ্ঞাপন ছিল। ইয়েস, এবার রেডিও হওয়াতে अगेन ইউ আর পুলড ইনটু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ওকে, and then suddenly মির্চিতে জয়েন করার within 20-25 days I lost my mother. Oh God. So again that was such a big shock that so many things added to my life. যাই হোক, খুব ভাল লাগলো। মানে রূপসার অ্যাকচুয়ালি আরজে হওয়ারই ছিল, মানে যেমন তেমন করে হোক ওর আরজেটা হওয়ারই ছিল। যাই হোক, এটাই হয়তো ওর মানে লাইফের একটা দারুণ টার্নওভার ছিল। এবার আমাকে মানে আমি ওর কাছ থেকে জানতে চাইবো, রূপসা কলকাতাকে কতটা ভালোবাসে? আরে কলকাতাতেই তো থাকি, কলকাতাতেই বাঁচি, মানে আমার জীবনে এটা আমি দেখেছি। আজকে অনেকগুলো বসন্ত হয়ে গেছে, মানে যে কোনো সময় 50 হয়ে যাব, যে কোনো সময় 80। টু বি ভেরি অনেস্ট, আমি যতবার চেষ্টা করেছি জীবনে যে কলকাতার বাইরে গিয়ে পুরোপুরি চলে যাব, হয় না। আমার শেকড়টা এতটাই এই শহরে যে আমি বহু বছর হয়েছে, এখনও বর্তমানে আমি বম্বে কলকাতা করে থাকি, মাঝখানে আমি ঢাকা কলকাতা করে থাকছিলাম। সো আই হ্যাভ অলওয়েজ I have never been able to leave the city because I think এই শহরটাই হচ্ছে আমার আকাশ, আমার বাড়ি, আমার ঘর, আমার পরিচয়, আমার একটু হলেও সান্ত্বনা আর ভালোবাসার জায়গা। অসাধারণ বললি। কিন্তু আমাকে বল যে তোর হাজবেন্ড বোধহয় মুম্বাইতে আছে, তাই তো? তাই তো, ডান পাটা মুম্বাই, বা পাটা কলকাতা। হ্যাঁ, মানে হাজবেন্ড সাপোর্ট না করলে আমার কিচ্ছু জীবনে হতো না, কারণ আমার মানে আই অলওয়েজ সে দ্যাট হি ইজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন্ড টু মি। সো ওর সঙ্গে কিভাবে মিট করলি? ওর সাথে তো ই-কমার্স, জীবনে আমার পুরোটাই ই-কম। এখন এই ডিজিটাল সো উই ওয়ার বোথ ওয়েটিং ইন দ্য কার্ট রেডি টু বি চেকড আউট। আমরা একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে আমাদের আলাপ হয়েছে এবং সেখানে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা হচ্ছে আলাপ রিকোয়েস্ট পাঠিয়েছিল। সেখানে আমি ওকে প্রথমে রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ কিছু ক্রাইটেরিয়া একদম উল্টো ছিল। সো আমি দেখেই কিছু একটা লিখে নো করে থ্যাংক ইউ করে দিয়েছি। তারপরে যে একটা লেখা এসেছিল, আনফর্চুনেটলি এটা আমার খুব খারাপ লাগে যে আমি ওটা কেন জীবনে সেভ করিনি। ওই একটা বেশ 15 লাইনের সুন্দর লেখা দেখে মনে হলো বাহ, ইংরেজিটা তো ভালো লেখে, কোনো তো বাবা স্পেলিং মিস্টেক নেই, গ্রামারটা ভালো, লেখাটা তো ভালো আছে। ওই লেখার জন্য কিন্তু ফাইনাল ফার্স্ট yes. So I would always say his brief was good because he's an advocate. He knew how to pen his draft and that worked. দারুণ। তোদের ম্যারিড লাইফ এরমভাবেই সুন্দর করে চলতে থাকুক, অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমাকে বল যে তুই ফুডি?
কি মনে হচ্ছে তো আমি তো আটছি না তোর সাথে সোফাতে, আমি পুরো ফুডই, মানে ফুড ড্যাশ দিয়ে হস্যই। সামনে বিরিয়ানি রাখা হলে মানে বিরিয়ানিটা খাবি না চাইনিজ প্রেফার করবি? ইট অল ডিপেন্ডস অন দ্য মুড অফ দ্য ডে। আমার কাছে ফুড ইজ অ্যাবসলিউটলি মুড, মানে এক্ষুনি আমার যেন বিরিয়ানি ইচ্ছে করছে না, আবার চাইনিজ বললেও ইট হ্যাজ টু বি দ্যাট ওল্ড ক্যালকাটা, যেটা হংকংয়ে যে চাইনিজটা পাওয়া যায়, একটা মাত্র দোকান কলকাতায় যেখানে এখন ভাবলেই আমার জিভে জল আসে, যেটা আগে আনবাসা রোডেও ছিল, নাও দে হ্যাভ স্টপ শপ, সো দে আর অনলি অ্যাভেলেবল অ্যাট কাঁকুরগাছি। So you talk about Chinese, if you talk about Hong Kong or Jimmy's Kitchen Theatre Road, then yes. তুই কি জানিস জিমিস কিচেন একটা ইয়েতেও হয়েছে? হ্যাঁ, কিন্তু ওটা জন্যই বললাম থিয়েটার রোড, ওটা একদমই হয়নি, একটু স্টেপ সিস্টারের মতো হয়ে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যাই হোক, এবার আমায় তুই বল, সমুদ্র না পাহাড়? বেশি সমুদ্র দেখলে একটু পাহাড় দেখতে চাই, কিন্তু আমি যেটা বলি যে আমার আত্মার হাফটা সবসময় থাইল্যান্ডে বিলং করে, মানে আমার একটা পাসপোর্ট পুরো শুধু থাইল্যান্ড স্ট্যাম্পে আছে। আই লাভ থাইল্যান্ড। বিফোর প্যান্ডেমিক আই হ্যাড ইভেন একটা ক্লায়েন্ট ইন ফুকেত, সো আমার ওটা খুব মজা লাগতো যে 4টে রিসর্টের আমি কাজকর্ম দেখতাম, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, বাট দেন আগেন প্যান্ডেমিক চেঞ্জ লাইফ। সো সেভাবে দেখতে গেলে নানা রঙের জল আমার সবচেয়ে বেশি পছন্দ, বাট অনেক জলের পরে পাহাড়টাও খুব ভালোবাসি। আচ্ছা, একটা আইল্যান্ডের মধ্যে আমরা রূপসাকে 2 দিনের জন্য রাখবো। সেই আইল্যান্ডে আমরা ওকে দেব হচ্ছে একটা মোবাইল, অপশানে থাকবে অপশন, আচ্ছা, একটা মোবাইল, 2টো বই আর কিছু ড্রাই ফ্রুটস। এই 3টের মধ্যে যে কোনো একটা চুজ করে তুমি থাকতে পারবে আইল্যান্ডে। কোনটা চুজ করবে? যে কোনো একটা। তাহলে ড্রাই ফ্রুটস আগে নিজেকে বাঁচাবো, তারপরে আমার মোবাইল ফোন, বই, খাতা, মাথা সব কাজ করবে। হ্যাঁ, জলটা ওখান থেকে খেয়ে নেবো, ফ্রুটসটা থাকলে আই উইল সার্ভাইভ, সো আই উইল চুজ ড্রাই ফ্রুটস। ওকে, তাহলে এবার বুঝে গেলে সবাই রূপসা কতটা ফুডি। ঠিক আছে, অবশ্য মানে ইন্টেলিজেন্টও বটে, তার কারণ ও যদি ড্রাই ফ্রুটস চুজ না করে তাহলে ও না খেতে পেয়ে মরে যাবে। এক্স্যাক্টলি। আরেকটাও করতে পারি, এই ফোনটা নিতে পারি, জাস্ট কল অ্যান্ড আস্ক মাই ফ্রেন্ডস টু ব্রিং দ্য ফুড, সেটাও হতে পারে, বাট ফুড ছাড়া তো দেখো ভাই বাঁচতেই পারবো না। এক্স্যাক্টলি। যাই হোক, আমাকে বল, আগামী 5 বছরে রূপসা নিজেকে কোথায় দেখতে চায়? 5 বছরে আমি নিজেকে 50 কিলো কম দেখতে চাই। আমি 5 বছরে যখন প্রায় 50 হয়ে যাচ্ছি, আমি কিছু ছোট বাকেট লিস্ট আছে, যেটা আমি অ্যাকচুয়ালি খুব একটা বলতে পারি না, যত কারণ বাকেটের মধ্যে কখনো ফেলি, বের করি, এরকম অনেক কিছু আছে জীবনে। কিছু কিছু স্বপ্ন আছে যেগুলি একটু একটু অধরা, সেগুলো ধরবার চেষ্টা করব, কারণ এখন মনে হয় যেন জীবনটা তো খালি এগিয়েই যাচ্ছে। বেস্ট উইশেস আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যান্ড যাই হবে, আমার মনে হয় 5 বছর বাদে আশেপাশে সব মানুষের মধ্যে একটা পজিটিভিটি দেখবো, আর ওই টিপিক্যাল ওই দুধের মধ্যে লেবু আলা অ্যাটিটিউড ওয়ালা লোক দেখবো না, যে একটা সুন্দর পাত্রের দুধ রয়েছে আর লেবুটা এনে ঠিক দিয়ে দ্য হোল থিং curdles up. Exactly. If I can see positivity and happy people around me in the next 5 years, I think I will be much happier. কিন্তু আমি এখানে একটু তোকে বলছি যে তুই 5 বছরে নিজের ওয়েট কমাতে চাস, কিন্তু এই ওয়েটে তুই যে বড্ড সুন্দরী। এবার দেখ, সুন্দরটা তোর মনটা সুন্দর বলে তুই আমায় ভালো দেখছিস। একদমই নয়, মানে এতটা সুন্দর কেউ নিজেকে কিভাবে রাখতে পারে, আমার কাছে এটা একটা প্রশ্ন। ঠিক আছে, যাই হোক, এবার আমায় তুই বল যে পৃথিবীটা বড্ড অশান্ত হয়ে যাচ্ছে, তুই অ্যাজ এ আরজে কিছু বলে যা পৃথিবীর মানুষ যারা প্রচণ্ড অশান্ত হয়ে আছে, এই ঘটনায় যারা অত্যন্ত ডিপ্রেশনে চলে গেছে, তারা অ্যাটলিস্ট তোর কথায় একটু হলেও উজ্জীবিত হবে। কিছু বল, 2টো লাইন। এই 2টো লাইন বেঁধে দিলি তো, এটা এখন মাথায় ঘুরছে। 2 লাইনে যদি বলতে না পারি, না ঠিক আছে, তার বেশিও বলতে পারিস। যেটা প্রথমেই বললাম যে যাই হয়ে যাক, যেমন এক্ষুনি পৃথিবীটা ঘুরছে আর আমরা বুঝতে পারছি না, সময়টা অ্যাকচুয়ালি তাই কারোর যদি জীবনে কিছু অধরা স্বপ্ন থাকে, স্পেশালি সেই স্বপ্নগুলো বা সেই ইচ্ছেগুলো যদি সিনিয়র সিটিজেন্স তাদেরকে নিয়ে হয়, যেমন বাবা মা, জেঠু জেঠি, দাদু দিদা, মানে স্পেশালি যারা আমাদের থেকে বয়সে বেশি, তাদেরকে নিয়ে যদি কোনো স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, সেটা না খুব দেরি করা উচিত না।
তাই নেগেটিভিটি যাই হোক, চারিপাশে যাই হোক, নিজেকে তো ভালো রাখতেই হবে। আর তার সাথে সাথে যাদেরকে ভালোবাসি, যাদের জন্য কিছু করার ইচ্ছে রাখি, সেই ইচ্ছেগুলোকে না করে ফেলতে হবে। কারণ আমি ভাবতে পারি সময় আছে, সময় জানে সে কত তাড়াতাড়ি দৌড়বে, এবং সময় নিজেই জানে না যে কে কখন কোন সময় যাবে। তাই কোনো আক্ষেপ, এই শব্দটা আমি সবচেয়ে ভয় পাই, রিগ্রেট, রিপেন্টেন্স, এইটা আমি খুব চেষ্টা করি টু লিড আ ভেরি স্লেট উইচ ইজ ভেরি ক্লিন। তাই আমি চেষ্টা করি আমার না বলা সরিগুলো বলে দিতে, থ্যাংক ইউগুলো বলে দিতে। যখন রাগ হয় ফাটিয়ে ঝগড়া করে নেব, কিন্তু যখন ভালোবাসবো আবার 100% বাসবো। তো আমার মনে হয় এভাবে যদি, আই এম নট সেইং দ্যাট ইটস আ গ্রেট ফর্মুলা, বাট আমি চেষ্টা করি দিনের শেষে একটু এই মেন্টাল ক্যালকুলেশনটা করতে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো শব্দ পৃথিবীতে, মেন্টাল হেলথ। সো এই মানসিক সুস্থতা সকলের জন্য প্রয়োজন। কারণ সুস্থতা যদি আমরা অ্যাকচুয়ালি থাকতে পারি, মানসিক এই এত রকম নোংরামির মধ্যেও নিজেকে যদি একটু ভালো রাখার চেষ্টা করতে পারি, কারোর জন্য ভালো করব এটা ভেবে একটা ভালো কাজ করতে পারি, কাউকে দুঃখ দেব না এটা ভেবে কথা বলতে পারি, পারবো না হয়তো 100%, বাট চেষ্টা করব। একে একে নিজেরা যদি নিজেরা সংশোধন করতে থাকি না, আমার মনে হয় দ্যাট উইল ক্রিয়েট আ পজিটিভ অরবিট ফর এভরিবডি টু ট্রাভেল। আদারওয়াইজ আজকে আমি নেমে গেলাম রাস্তায় পতাকা নিয়ে, মোমবাতি নিয়ে, সব কিছু, কিন্তু পরক্ষণে বাড়িতে এসে আই এম নট গিভিং রেসপেক্ট টু এনিবডি। আমি নিচে দারোয়ানকে ফিল করাচ্ছি সে দারোয়ান, কাজের লোককে ফিল করাচ্ছি আমি ওপরে। মানে লেট আস জাস্ট অল ফিল দ্যাট আমরা সবাই দুদিনের জন্য এসেছি, দুদিন বাদে চলে যাব। এই দুদিনের মধ্যে সবাই সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা, আর কোনো কিছু ধ্বংস না করে সৃষ্টি করব বা প্রার্থনা করব। বাকি আর কিছু আমার মনে হয় করার আমাদের হাতে থাকে না। আমরা আমাদের মতো ভালো কাজ করতে পারি, একে অপরের জন্য প্রার্থনা করতে পারি, আর যদি এই প্রার্থনাটা শুধু নিজের বাইরে করা শুরু করতে পারি, এটাও কিন্তু একটা বিশাল, বিকজ আই থিঙ্ক আ প্রেয়িং ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। ঠিক, পয়সা দিয়ে সব পাওয়া যায়, প্রার্থনা কিন্তু পাওয়া যায় না। এক্স্যাক্টলি। খুব ভাল লাগলো রে শুনে, মানে আমি নিজেও মোটিভেটেড হলাম। আমার এই চ্যানেলটা হয়তো আপনারা সকলেই দেখছেন, ভিউ প্রচুর হচ্ছে, কিন্তু ভালো লাগবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন। আমি নিজে মোটিভেটেড তো ডেফিনেটলি হব, কিন্তু এরকম অনেক ট্যালেন্টকে আপনাদের এই প্ল্যাটফর্মে আমি নিয়ে আসতে পারবো। এইটুকু মোটিভেশনের জন্য আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, খুব ভালো লাগবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, যে আমি ঘরে বাইরে আমরা, আমার চ্যানেলটার নাম, কারণ আমাদের মতন এরকম মহিলারা সুন্দর ব্যালেন্স করছে ঘরে এবং বাইরে, সবটাই তাদের সামলাতে হচ্ছে। তুই কিভাবে ব্যালেন্স করিস? আমি কাজের জায়গায় কাজ ছেড়ে দিই, যার যে কাজটা করার কথা আমি চেষ্টা করি সেরকম কাজের জায়গায় যে কাজটা করতে তার এক্সপার্টিস। যেরকম আমি জানি আমি রান্নাঘর সামলানো আমার এক্সপার্টিস নয়, রান্না করতে ভালোবাসাটা এক জিনিস, আমি রান্না করতে খুব ভালোবাসি। আই থিঙ্ক আমি যারা খেয়েছে রান্না রিসেন্টলি ভালো রান্না করি আমার মায়ের জেনেটিক কারণে। বাট দ্য ট্রুথ ইজ আই লাইক টু অ্যালোকেট ওয়ার্ক বেসড অন দ্য স্ট্রেংথ অফ দ্য পারসন। বাহ, দারুণ দারুণ। এইটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার খুব কষ্ট লাগে দেখলে যে স্পেশালি দ্য বিজি মাদার্স, তারা যেভাবে তোরা বাইরে ঘর সামলে সন্তানদেরকে এতটা এগিয়ে দিয়েছিস, কিন্তু অনেক সময় অনেক নিউ প্যারেন্টসদের আমি দেখছি তারা সব কিছু চাইছে কন্ট্রোল করে, সব কিছু পারফেকশন হতে। তাহলে কিন্তু ছাড়তে জানতে হবে। ছাড়তে না জানতে পারলে কিন্তু নিজেকে যদি একটু সময় না দেওয়া যায়, তাহলে এই মেন্টাল হেলথ যে দুটো শব্দ বললাম, এটা একদম এফেক্টেড। অ্যান্ড ইউ শুড স্টার্ট টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ ফার্স্ট বিফোর ইউ টেক কেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। খুব সত্যি কথা। তাই আমি ব্যালেন্সের কথাটা বললি তো, আমি ওই কাজের জায়গায় ছাড়ি। আর আমি যখন জানি যে আমি যেটা পারবো সেটা আমি নিজের থেকেই করে নেব, আর যেটা পারবো না সেটা আমি পারি না বলতেও জানি। আর সব কিছু যে শেখা সম্ভব না এটাও জানি। আমার লাইসেন্স আছে বলেই আমি দারুণ গাড়ি চালাতে পারি, একদম নয়। আমার লাইসেন্স আছে, বাট আমি গাড়িটা চালাই না, কারণ আমি জানি ওই সময়টাতে আমি অন্য কিছুতে আমার 100% মাথাটা ইনভলভ করতে পারি, আর ওটা আমার এক্সপার্টিস নয়। সেখানে আমি একজনকে ট্রাস্ট করব যার হাতে আমি আমার জীবন দিয়ে রাখছি। আমি কিন্তু তখন তাকে বলবো না এই ডান দিক চালাও, বাদিক চালাও, এই স্টিয়ারিংটা বাদিকে কাটাও। এইটা জীবনের ক্ষেত্রে খুব প্রযোজ্য। যেই কাজটার জন্য নিযুক্ত জীবনে, তাকে সেটাতে 100% ছেড়ে দিতে হবে, তাহলেই কিন্তু নিজের জন্য 10% সময়টা বের করা যায়। দ্যাটস হাউ আই ব্যালেন্স। ভীষণ ভালো বললি।
আমাকে যেতে যেতে এটা আমার শেষ প্রশ্ন, ঘরে বাইরে আমরা ব্লগে এসে তোর কেমন লাগছে? প্রথমত তোর সাথে আমার প্রায় বছর 20 পরে সাক্ষাতে দেখা হয়, খুব ভালো লাগছে। আমার দেখে আরো ভালো লাগছে যে তুই সব দিক থেকে শ্রীরূপা, ইউ আর অ্যান অ্যাকমপ্লিশড মাদার অ্যান্ড ছেলে এত সুন্দরভাবে বড় হয়ে গেছে। ইউ হ্যাভ সাচ এ বিউটিফুল লাভ স্টোরি ইন ইউর লাইফ উইচ হ্যাজ ব্লসমড সো বিউটিফুলি। তোরা এত স্ট্রং একটা পাওয়ার কাপল, তাই তোর সাথে মিট করে আমার প্রথমত সবচেয়ে ভালো লেগেছে। আর আমি তো কথা বলতে ভালোই বাসি, তাই কথা বলতে পেরে আমার আরও ভালো লেগেছে। আর এই ঘরে বাইরে আমরা সব কিছুই রয়েছে, আর তাই আমরাতে আমাকে ইনক্লুড করার জন্য আমি তোকে এবং তোর চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সকলের জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।